পরেও, এত শহীদের লাশের উপর দ্বারাও তারা সংস্কার চাইছে না, যে তারা আবার সেই নতুন নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। কারণ তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল, ওই চেয়ার দখল। এবং আজকের প্রোগ্রাম যেহেতু নারী রাজনীতি নিয়ে, এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ, ভূমিকা ইত্যাদি নিয়ে, আমি এই পোর্শনটা দিয়ে শুরু করতে চাই। এনসিপিতে আহ্বায়ক কমিটি ছাড়া বর্তমানে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের এনসিপির সমর্থক আছে, এবং আমাদের সাথে বিশাল একটা জনগোষ্ঠী যুক্ত আছে। কিন্তু অফিসিয়ালি এনসিপির বর্তমানে শুধু একটা আহ্বায়ক কমিটি আছে 217 জনের, আমি যদি ভুল করে না থাকি, এবং সেখানে নারী আছে 23 জন, এবং যেটা 11%। আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে নারী থাকতে হয় 33%। তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বর্তমানের সবচেয়ে যারা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে, তাদের কেন্দ্রীয় কমিটিতে এই তাদের 47 বছর পর, তাদের জন্মের 47 বছর পরও সেই রাজনৈতিক দলে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে মাত্র 13.6%। আর আমরা এনসিপি যাত্রা শুরু করেছে অলরেডি 11% নিয়ে, এবং তাদের স্থায়ী কমিটি যে আছে সেখানে একজন মাত্র নারী সদস্য আছে। এই কম্পেয়ারটা আমি কেন করছি? এনসিপি যখন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নজিরবিহীন অবস্থা এখন, এবং আমরা যে মুখে বলছি নতুন বাংলাদেশ, এটা আসলে মুখে বলার বিষয় না, এটা আমরা প্রত্যেকে কিন্তু অনুভব করছি। এবং আদতেই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এরকম একদম পুরো প্রেক্ষাপট বদলানো একটা সময় এর আগে কখনো আসে না, এবং এটা আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এটাকেও হাতছাড়া হতে দিব না। এবং বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে নারী, এবং এনসিপি বিশ্বাস করে যে এই নারীদেরকে ছাড়া আগামীতে কোনো রাজনীতি হবে না, কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না। নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশে বর্তমানে, সেটা পুরনো হোক নতুন হোক, কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নারীরাই কিন্তু এনসিপির শক্তি। এই যে আমি 23 জন নারীর কথা বললাম, শুরুতে একজন আপা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন, যে নারীদের জন্য সবসময় ফিক্স করা হয় কিছু সফট প্রফেশন। খুবই সত্য কথা, যে সবাই চায় ঘরের মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, ব্যাংকে কাজ করবে, ইভেন বিদেশে পিএইচডি করতেও যাবে, কিন্তু রাজনীতি করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 23টা মেয়ে একদম সাধারণ পরিবারের মেয়ে, এবং এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডের। এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, টিচার আছে, ব্যবসায়ী আছে, ভাস্কর্যে পড়া স্নাতক পাশ করা নারীও আছে, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ যোগ্যতায়, কিন্তু কোনো টোকেনিজম না, নিজ নিজ যোগ্যতায় কিন্তু এনসিপিতে জায়গা করে নিয়েছে, এবং নীতি নির্ধারক এবং দায়িত্বশীল পদে আছে। বিএনপি যে কথায় কথায় 31 দফা বলে এখন একদম সয়লাভ করে ফেলছে, তাদের সংস্কার মানে 31 দফা। 31 দফার 24 নম্বরে তারা নারী ক্ষমতায়নের কথা বলেছে, শুধু এতটুকুই যে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে। অথচ এই সংস্কার প্রস্তাবে যে 100টা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে 50টা, সেটাকে 100তে উন্নীত করে সরাসরি ভোট, মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি ভোট হবে, মানে নারী প্রার্থী ভার্সেস নারী প্রার্থী। ওই 100টা আসনে নারী প্রার্থীরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, জনগণ ভোট দিয়ে নারী প্রার্থী নির্ধারণ করবে। এটাতে তারা আপত্তি জানিয়েছে। এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলংকার মনে করা হতো, এবং যেসব রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। এরকম একটা বৈষম্যের দেশে, এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে, এবং 53 বছর পর, এতগুলো রক্তের পর, এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না। তারা মুখে বলছে, কিন্তু কাজে তাদের কোনো মিল নাই, তারা এখনো এটার বিরোধিতা করছে। এবং এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি? আমরা বিগত দিনে দেখেছি এই সংরক্ষিত আসনগুলোতে যে নারীরা বসে, তারা সাধারণত আত্মীয় স্বজন হয়, অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুক সুবিধাভোগী ব্যবসায়ীর পরিবার পরিজন, এরকম নারীদেরকে দেয়, যারা সমাজের কোনো আসল নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না। আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে এখানে,
এই প্রশ্নগুলোকে যদি আমি একটু সাম আপ করে, আমি চোখ বুলাচ্ছিলাম যে সব এনসিপি কি করবে, যে এখন নারীর ক্ষমতায়নে এনসিপি কি করবে, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এসব শব্দগুলো বিগত রাজনৈতিক দলগুলো খালি মুখে এবং এই সভা সেমিনারেই কিন্তু সীমিত রেখেছে। কিন্তু এনসিপি আত্মপ্রকাশের দিন থেকে, এমনকি গণ অভ্যুত্থানের পর থেকে এই যে সবাই মুখে মুখে খালি বক্তৃতা তুলছে নারীরা কোথায়, নারীরা কোথায়, এনসিপি কিন্তু নারীদেরকে নিয়ে এসেছে এবং নারীরা কিন্তু তাদের পথ এনসিপির মাধ্যমে খুঁজে নিয়েছে। আজকে যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমি রাজনীতিতে আসব এবং এই পথ আমি বেছে নিব, কিন্তু জুলাইয়ের পর যে ভঙ্গুর অবস্থায় বাংলাদেশকে, এবং এই জুলাইয়ের অগাস্টের এই যে ভঙ্গুর অবস্থা দেখেছে, এরপরে কিন্তু আমার মনে হয় যখন এই রাজনৈতিক আকাঙ্ক্ষা এসেছে বাংলাদেশ নিয়ে কাজ করার, দেশ নিয়ে কাজ করার, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে এতগুলা নারী আপনারা বলছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে, তাদের মধ্যেও অবশ্যই এসেছে, তাদের মধ্যেও অবশ্যই আছে। এবং বিগত দিনগুলোতে যে একজন সাধারণ মানুষ, শুধু নারী না, একজন সাধারণ মানুষ যে রাজনীতিতে যোগ দিবে, একটা যে পথ থাকবে, এরকম কোনো পথ আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে রাখে নাই। তারা পুরোটাই সিন্ডিকেট ছিল, যে একবার নেতা হয়েছে সে নেতাই। এবং এখনো দেখেন তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার, মানে তাদের এখনো পায় তারা হচ্ছে কিভাবে আরো তারা বছরের পর বছর আবার শাসনকে ধরে রাখবে এবং ক্ষমতায় থাকবে, সেটার পায় তারা। আমরা কিন্তু বলছি যে 2 বারের বেশি কেউ আর জীবনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না, কিন্তু তারা এখনো সেই হিসাব গুনছে। কারণ তারা যে এক একজন যে এত মানে বয়স হয়ে গেছে, তারপরও কিন্তু তারা নতুনদেরকে কিন্তু জায়গা করে দিতে চায় না, তারা সেই ক্ষমতা ধরে রাখতে চায়। কেন অন্যান্য রাজনৈতিক দলে কি জুলাইতে তরুণরা অংশ নেয় নাই? তারা এখন কোথায়? বিএনপি যে তরুণরা অংশ নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে কেন আমরা মূলধারার রাজনীতি দেখছি না? কেন তাদের নবীনরা, তরুণরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, কিন্তু তাদের প্রবীণরাই রাজনীতি করছে, এবং তারা প্রবীণরা শুধু রাজনীতি করছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য? কেন তাদের প্রবীণরা এত রক্তের পরেও, এত শহীদের লাশের উপর দাঁড়াও তারা সংস্কার চাইছে না? কেন তারা নারীর ক্ষমতায়ন খালি মুখে বলছে, কিন্তু এটার বাস্তবে তাদের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না? কারণ তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল, ওই চেয়ার দখল। এবং তারা যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার সেই নতুন নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে।